হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা চেষ্টা করব যে সেকশন ১১ রয়েছে, সেকশন ১১ থেকে সেকশন যে ১৯ রয়েছে, সেই ১৯ পর্যন্ত জানার চেষ্টা করব। কিছু ছোট সেকশন এবং বড় সেকশন মিলিয়ে রয়েছি। যেহেতু এটা অনেক বড় আইন, তাই চেষ্টা করব যে খুব মানে কয়েকটা করে সেকশন মিলিয়ে যেন এগুলো শেষ করা যায়। নয়তো এটা ৫১১টা এরকম সেকশন হলে হয়তো ৫০০-৬০০ ভিডিওর মতো লেগে যাবে। তাই চেষ্টা করছি যে একটু বড়, বড় ভিডিও বানিয়ে যেন খুব দ্রুত আপনাদেরকে এগুলো বলা যায়। এই যে সেকশনটি রয়েছে ১১, ১১ তে বলা হয়েছে ব্যক্তি অথবা যে পার্সন। অর্থাৎ এইখানে যে কথাটি বলা হয়েছে যে দ্য ওয়ার্ড পার্সন include any company or association or body of person whether অর্থাৎ এখানে মানে এখানে টোটালি যে কথাটা বলা হয়েছে যে সমিতিভুক্ত হোক বা না হোক, ব্যক্তি শব্দটি দ্বারা যে কোনো কোম্পানি বা সমিতি বা ব্যক্তি বা সংস্থাকে বুঝাবে। অর্থাৎ এখানে পার্সন অনেক সময় যে কোম্পানিকে পার্সন হিসেবে ট্রিট করা হয় বা ট্রিট করা যায়, সে বিষয়টি এখানে বলা হয়েছে যে ব্যক্তি বলতে তাদেরকেও যে আইনি ব্যক্তি সেটি বোঝানো হবে। কারণ কোম্পানি তো আর কোনো মানুষ না যে চলাফেরা করে কোর্টে গিয়ে মামলা করবে কারণ কারণ কোম্পানিরও তো প্রয়োজন হয় বা কোনো সমিতির তো প্রয়োজন হয় যে তাদের এসে গিয়ে মামলা করার বা তাদের সাথে কেউ প্রতারণা করে মামলা করার। এখানে এই বিষয়টি আনার জন্য মূলত এই যে বিধানটি রয়েছে, এই বিধানটি রয়েছে এবং এই বিধানটির আরো অনেক কিছু ব্যবহার আছে। আপাতত আপনারা এতটুকু জানলেই আপনারা বুঝতে পারবেন। সেকশন ১২ তে বলা হয়েছে পাবলিক বা যে জনসাধারণ রয়েছে সেই জনসাধারণ বলা হয়েছে। এই সেকশনটিতে বলা হয়েছে দ্য ওয়ার্ড পাবলিক ইনক্লুডস এনি ক্লাস অফ দ্য পাবলিক অর এনি কমিউনিটি। অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ করেনি। এখানে বলা হয়েছে জনসাধারণ বলতে যে জনসাধারণ শব্দটি রয়েছে, এই শব্দটি দ্বারা যে কোনো জনসাধারণ বা সম্প্রদায়কে বোঝাবে। অর্থাৎ যদি বাংলাদেশে যেহেতু এই আইনটি কার্যকর, তো এই আইনের জন্য জনসাধারণ বলতে বাংলাদেশের সকল মানুষকে বোঝাবে। এখানে কে কোন ধর্মের বা কে কোন উপজাতির এই বিষয়টি বোঝাবে না। এখানে পাবলিক বলতে এই কথাটি বলা হয়েছে। সেকশন ১৩, সেই সেকশন ১৩টি আসলে বাতিলকৃত করা হয়েছে, যে ওমিটেড বলা হয়। সেকশন ১৩ ওমিটেড করা হয়েছে। সেকশন ১৪ তে বলা হয়েছে যে সার্ভেন্ট অফ দ্য স্টেট, অর্থাৎ যে রাষ্ট্রীয় কর্মচারী রয়েছে, রাষ্ট্রীয় কর্মচারী বলতে সরকারের কর্তৃত্ব বলে কিংবা সরকারের অধীনে বাংলাদেশে বহাল, নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীকে বোঝায়। অর্থাৎ রাষ্ট্রীয় কর্মচারী বলতে কি বোঝায়, আশা করি আপনারা রাষ্ট্রীয় কর্মচারী বলতে কি বোঝায় বা কে সরকারি চাকরিজীবী এই কথাটি এই সংজ্ঞা দ্বারা আপনারা বুঝতে পারেন সহজ ভাষায়। সেকশন যে ১৫ রয়েছে, সেই ১৫টিও আসলে বাতিলকৃত এবং যে ১৬ রয়েছে সেই ১৬টিও আসলে যে বাতিলকৃত, অর্থাৎ রিপিলড, এবং সেকশন ১৫ রিপিলড এবং সেকশন ১৩ হচ্ছে ওমিটেড। আসলে ওই যে ওমিটেড, রিপিল এই বিষয়গুলো আসলে ভিন্ন বিষয়। এগুলো আসলে আপনাদের যদি আপনারা সার্চ দেন আইনের ভাষায় রিপিল কি ওমিটেড কি, অর্থাৎ একটা ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে, আর আরেকটা সম্পূর্ণরূপে বাতিল ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যা সম্পর্কে হয়তো কোনোদিন আরো অন্য একটি ভিডিও তৈরি করব। কিন্তু আজকে আমরা পুনরায় ফিরে আসি যে সেকশন বললাম যে ১৫ এবং যে ১৬ রয়েছে, সে ১৫-১৬ আসলে রিপিল বা বাতিলকৃত যেটাই ধরেন না কেন। এখন আসি যে সেকশন ১৭ বা ধারা ১৭তে কি বলা হয়েছে। ১৭তে বলা হয়েছে যে গভর্নমেন্ট মানে কি, মানে সরকার কথাটির অর্থ কি। এখানে বলা হয়েছে যে সরকার শব্দটি দ্বারা বাংলাদেশ বা এর কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত বা ক্ষমতা প্রদত্ত যে ব্যক্তি রয়েছে বা যে ব্যক্তিবর্গ রয়েছে, অর্থাৎ ব্যক্তি মানে একজন, ব্যক্তিবর্গ মানে অনেকজন রয়েছে, তাদেরকে বোঝাবে। এখানে অনেকটা যে এরকম যে দ্য ওয়ার্ড গভর্নমেন্ট, যে এখানে যে দ্য পারসন অর পারসন, অর্থাৎ এখানে একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল আমরা পূর্বের সেকশনে দেখেছি যে অথরাইজড বাই এনি ল,
বা বাই ল অর্থাৎ আইন দ্বারা যদি যে কোনো প্রকারের আইন দ্বারা কোনো ব্যক্তিকে ওই যে কোনো কার্যনির্বাহী সরকারের যে পরিচালনা করার ক্ষমতা অর্থাৎ বাই ল টু অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ গভর্নমেন্ট ইন বাংলাদেশ অর ইন এনি পার্ট অর্থাৎ এখানে বলা হয়েছে যে বাংলাদেশে হোক বা বাংলাদেশের যে কোনো অংশে যদি কোনো নির্বাহী বা অর্থাৎ কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য যে আইন অনুযায়ী কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গকে বোঝানো হবে সরকার বলতে অর্থাৎ এই যে এখন যে কার্যনির্বাহীগুলো বা এক্সিকিউটিভ বডি দ্বারা যে সরকার পরিচালনা করা হচ্ছে এটিকে মূলত সরকার বোঝানো হবে। সেকশন 18 বা ধারা 18 এই 18টি রিপিল করা হয়েছে বা বাতিলকৃত বা রহিত করেন যেটাই বলেন না কেন। আমরা সেকশন 19 দেখব। সেকশন 19-এ আসলে বলা হয়েছে যে জাজ মানে আমরা জজ যে বলি সেই জজ কথাটির অর্থ কি। এখানে বলা হয়েছে যে জজ শব্দে শুধুমাত্র সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত ব্যক্তিকেই বোঝায় না বরং নিম্নোক্ত প্রত্যেক ব্যক্তিকেও বোঝানো হয়। এখানে বলা হয়েছে যে যিনি কোনো দেওয়ানি বা ফৌজদারি আইনগত কার্যক্রমে আইনত যে চূড়ান্ত রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কিংবা যদি আপিল না হয় তার রায় চূড়ান্ত হবে এমন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত অথবা বা কিংবা তার রায় অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক বহাল হলে চূড়ান্ত হবে এমন কোনো রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত রয়েছে তাকে বোঝায় কিংবা যিনি এমন ব্যক্তি সমষ্টির অন্যতম যে ব্যক্তি সমষ্টি অনুরূপ কোনো রায় প্রদান করার জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত অর্থাৎ এখানে মোট কথা হচ্ছে যে আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাকেই বোঝানো হবে সেটা দেওয়ানি হোক আর ফৌজদারি হোক। এটা কিন্তু আমরা যে পড়ছি এটা কিন্তু ফৌজদারি আইনের মধ্যে পড়ে। এখানে কয়েকটা উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আপনারা বুঝতে পারবেন যে 1859 সালের যে 10 নং আইনের অধীনে কোনো মোকদ্দমা যদি বিচারাধীন ক্ষমতা প্রয়োগকারী একজন কালেক্টর জজ হিসেবে পরিগণিত হবেন মানে সেই কালেক্টর জজ হিসেবে গণ্য হবেন আর কি। এবং আরেকটি উদাহরণ বলা হয়েছে খতে কোনো অভিযোগ সম্পর্কে বিচারিক ক্ষমতা প্রয়োগকারী কোনো ম্যাজিস্ট্রেট যার আপিল সহকারে বা ব্যতিরেকে অর্থাৎ মানে এটা ছাড়া অর্থদণ্ড বা কারাদণ্ডা প্রদানের ক্ষমতা রয়েছে তিনি জজ হিসেবে গণ্য হবেন। যে গণমানদণ্ড রয়েছে সে গণমানদ উদাহরণটি আসলে মূলত রিপিল করা হয়েছে সেটা একটি আইনের দ্বারা। তার পরবর্তী যে উদাহরণটি রয়েছে সেই উদাহরণে বলা হয়েছে যে কোনো ব্যক্তি অর্থাৎ যে কোনো অভিযোগ সম্পর্কে এখতিয়ার প্রয়োগকারী যে ম্যাজিস্ট্রেটের শুধু অভিযোগটি অন্য কোনো আদালতে বিচারের জন্য প্রেরণের ক্ষমতা রয়েছে তিনি জজ রূপে গণ্য হবেন না অর্থাৎ এমন কোনো ম্যাজিস্ট্রেট যার এখতিয়ার কোনো একটি অভিযোগ সম্পর্কে শুধুমাত্র যে অন্য আদালতে তিনি প্রেরণ করে দিবেন তিনি আসলে জাজ হিসেবে প্রেরণ করা হবে না। এখানে আসলে তিনটি বিষয় খুবই আপনাদের অনেকটা বোঝার অসুবিধা হতে পারে তবে আপনাদেরকে শুধু বলে রাখি যে ওই যে 1959 সনের যে 10 নং আইনটি রয়েছে সে অনুদিনে কালেক্টর একজন জাজ এবং আর মোট কথা হচ্ছে যে আপিল শোনার বা আপিল বা দণ্ডাদেশ করার বা অর্থদণ্ড দেওয়ার বা কারাদণ্ড দেওয়ার জন্য যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি রয়েছে তারা সকলেই মূলত জাজ হিসেবে গণ্য হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ত্যাগটল 11 থেকে ত্যাগটল 19 পর্যন্ত এই মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন সমস্যাটি আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।